অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতায় পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। এখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং দ্রুত নির্বাচন করা, এটাই হচ্ছে একমাত্র সমাধান। কি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে? কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এখন তিনি কি করবেন? এসব প্রশ্ন সবার মনে। তবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় 4 ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু বিষয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা জানলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। দেশে এত বড় একটা ঘটনা হয়েছে অথচ তা কোনো মিডিয়ায় আসেনি, যদিও ঘটনার ফলাফল মিডিয়ায় এসেছে বড় করে। হ্যাঁ, আজ আমরা উন্মোচন করব ডক্টর ইউনূসের পদত্যাগের পেছনের আসল রহস্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসে জাতির উদ্দেশ্যে যে বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল মার্কিন গণমাধ্যম। অপরদিকে কোন চাপে পড়ে পদত্যাগ করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস? সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কি ঘটেছিল? ডক্টর ইউনূস ও ওয়াকারের দ্বন্দ্বের নেপথ্যে কি? অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের টেবিল, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকছেন নাকি পদত্যাগ করে ফেলছেন? কি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে? কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এখন তিনি কি করবেন? এসব প্রশ্ন সবার মনে। তবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় 4 ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু বিষয়। অনেকে বলছেন আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ সরকারি কর্মকর্তারা সভাস্থল ত্যাগ করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা অনানুষ্ঠানিক বৈঠক শুরু করেন। বৈঠক চলে প্রায় 4 ঘন্টা। এর এক পর্যায়ে উপদেষ্টাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই পদত্যাগ করবেন। এই জঞ্জালের দায় আর নিতে চাই না। এরই মধ্যে যেসব ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। এরপর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের স্ক্রিপ্ট লেখা ও তার রেকর্ড করার আয়োজন শুরু হয়। তবে শেষ পর্যন্ত 2-1 সিনিয়র উপদেষ্টা আরো 2-1 দিন দেখার অনুরোধ করেন। আগামী শনিবার উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সরকারের 2 উপদেষ্টা ও এনসিপি নেতারা। জানতে চাইলে এক উপদেষ্টা যুগান্তরকে বলেন, বর্তমানে দেশে যে বিশৃঙ্খল অবস্থা তার অন্যতম প্রধান কারণ কয়েকটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি। এসব কর্মসূচির কারণে জনদুর্ভোগ হচ্ছে, সরকারের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো কোনো দায় নিচ্ছে না, সব দায় সরকারের উপর চাপাচ্ছে। অপর এক উপদেষ্টা যুগান্তরকে বলেন, রাজপথে বিশৃঙ্খল পরিস্থিতিতে উপদেষ্টাদের কিছু করণীয় আছে কিনা তা জানাতে বলেন। দর্শক, রাজনীতির আকাশে বাংলাদেশে এখন দুর্যোগের ঘনঘটা। কি হবে কি হচ্ছে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। এর মধ্যেই খবর আসছে যে সংকট ঘনীভূত, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। মানবজমিন পত্রিকা একটি অসমর্থিত সূত্র থেকে প্রকাশ করেছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে থাকতে চাচ্ছেন না এবং তিনি বলেছেন উপদেষ্টাদেরকে তাদেরকেই সরকার গঠন করতে, কিন্তু এই অবস্থায় উপদেষ্টা পরিষদের কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না, বরং উপদেষ্টাদের অন্তত 5 থেকে 6 জন তারা নিজেরা পদত্যাগ করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারাও অস্বস্তি বোধ করছেন, বিশেষ করে ছাত্রদের যে এনসিপির পক্ষ থেকে সিনিয়র কয়েকজন অত্যন্ত যারা সম্মানিত ব্যক্তি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, তাদেরকে বিএনপির মুখপাত্র, বিএনপির লোক হিসাবে চিহ্নিত করে তাদের পদত্যাগ চেয়েছেন। তারপরেই তাদের সমর্থনে উপদেষ্টা পরিষদের অন্তত বেশ কয়েকজন তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা সরকারে না থাকার ঘোষণা দিয়েছেন।
তার মানে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদও কিন্তু বিভক্ত হয়ে পড়লো এই ছাত্রদের কারণে। অনেকে বলেন ছাত্ররাই ডক্টর ইউনূসকে যেমন ক্ষমতা এনেছে তেমনি খুব দ্রুতই তাকে ডুবাতে শুরু করেছে। এই অবস্থায় এখন যে আলোচনা রাজনীতির অঙ্গনে বিভিন্ন ক্ষমতার নানা কেন্দ্রে, সেখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার, সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং দ্রুত নির্বাচন করা, এটাই হচ্ছে একমাত্র সমাধান। সেই কথাটাই বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই, সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিনে একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পদত্যাগ ঘোষণার বক্তব্যের খসড়া তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে এমন পদক্ষেপে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে। উপদেষ্টারা এই বিষয়টি বোঝাতে সমর্থ হওয়ায় পরিকল্পনা থেকে সরে আসেন ডক্টর ইউনূস। সরকারের আরো এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লেখে, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের সাহায্য করার কথা তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছেন বলে মনে করছেন ডক্টর ইউনূস। মার্কিন গণমাধ্যমটির দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। সম্প্রতি সেনাপ্রধানের এমন বক্তব্যে অখুশি হন প্রধান উপদেষ্টা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা জানলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। দেশে এত বড় একটা ঘটনা হয়েছে অথচ তা কোনো মিডিয়ায় আসেনি, যদিও ঘটনার ফলাফল মিডিয়ায় এসেছে বড় করে। হ্যাঁ, আজ আমরা উন্মোচন করব ডক্টর ইউনূসের পদত্যাগের পেছনের আসল রহস্য, যা সামনে এনেছেন রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক জিয়া হাসান। তো সরাসরি চলে যাই মূল কাহিনীতে। জিয়া হাসান লিখেছেন, গতকালকে চিফ অফ আর্মি স্টাফ তথা সেনাপ্রধান ওয়াকারের বক্তব্য সকল মিডিয়াতে পাবলিশ হয়েছে। ঘটনাটা আপনারা জানতে পেরেছেন কারণ মিলিটারি ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা চাইছে আপনি ঘটনাটা জানেন। তা না হলে আর্মির গোপন খবর আসলেই কারো জানার কথা নয়। তারা চাইছে আপনি জানেন মানবিক করিডোর নিয়ে সরকারের সাথে সামরিক বাহিনীর বিরোধ তৈরি হয়েছে। কিন্তু গত সপ্তাহ 2-1 মধ্যে আরেকটা বড় ঘটনা ঘটেছে, যেটা সরকারের সাথে আর্মির বিরোধের প্রধান ইস্যু। আর্মির উপরের লোকজন এটা চায় নাই যে সেটা আপনারা জানেন, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে মানবিক করিডোর হচ্ছে সাইড শো। প্রধান ইস্যু হচ্ছে আর্মির PSO 1 জেনারেল কামরুলকে দিয়ে জেনারেল ওয়াকারকে সরানোর একটি ঘটনা। সেদিন একটা তথ্য ছড়ায় যে চিফ অফ আর্মি স্টাফ বা জেনারেল ওয়াকারকে সরাতে একটি চিঠি তৈরি করে প্রেসিডেন্টের অফিসে পাঠানো হচ্ছে, মানে চুপ্পুর কাছে। কারণ চুপ্পুই কেবল এই ক্ষমতা রাখেন, তিনিই কেবল জেনারেল ওয়াকারকে সরিয়ে অন্য কাউকে বসাতে পারেন। সেই রাতে আর্মিতে কিছু নড়াচড়া হয়। এইটা সেই দিনের ঘটনা যেদিন বিকেলে ইন্টারনেট 40 মিনিটের জন্য বন্ধ ছিল। জিয়া বলেন, আমি পরের দিন কয়েকজন সিনিয়র অ্যানালিস্ট বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের সাথে কথা বলে বোঝার চেষ্টা করি আমি যেটা শুনেছি সেটা গুজব কিনা। খুব ভালো জায়গা থেকে বেশ কয়েকজন বলেছেন এটা আসলে সত্যি। এমনকি এই ঘটনার পরের দিন বিএনপির সালাউদ্দিন সাহেব নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে উল্লেখ করে একটা ছোট করে বিবৃতিও দেন। খলিল নামটা মনে রাখেন, এই পুরো কাহিনীতে খলিল একটা বড় চরিত্র। জিয়া বলেন, আমি ফেসবুকে লেখালেখি খুব একটা করি না এবং তথ্য প্রকাশ করা আমার স্কিল না। আমি একজন ইকোনমিস্ট, কিন্তু প্রয়োজনে পলিটিক্যাল অ্যানালাইসিস করি একজন সাধারণ নাগরিক হিসেবে। কিন্তু আমি দেখলাম বেশ কয়েকটা পত্রিকার প্রধান সাংবাদিক ব্যাপারটা জানেন, ইউটিউবাররাও জানেন, কারণ তারা সব সময় প্রায়ই কুয়ের আওয়াজ দিচ্ছিলেন এবং মানুষ তা হেসে উড়িয়ে দিচ্ছিল। কিছু রাজনীতিবিদ জানেন, কিন্তু কেউ ঘটনাটা নিয়ে কথা বলছেন না। আমি মনে করেছি এটা নিয়ে আমার আলাপ করা উচিত, কারণ ঘটনার সূত্র কি সেইটা না বুঝলে আমাদের ব্যাখ্যা ভিন্ন জায়গায় যাবে। ঘটনাটার সূত্রপাত নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নিয়োগের পর। তিনি PSO 1 জেনারেল কামরুলের সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করেন। যেহেতু ডক্টর খলিলের নিয়োগকে বাংলাদেশ আর্মির সিনিয়র কিছু অফিসার পিনাকি, ছোটন ও ফরহাদ মাজার সহ কিছু প্রভাবশালী ব্যক্তির মেটিকুলাস ডিজাইন হিসেবে দেখেন, ফলে তারা এই নিয়োগকে ওয়াকারের জন্য হুমকি হিসেবেও নিয়েছেন। ডক্টর খলিল যেদিন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ পান সেদিন পিনাকি একটা ভিডিও তৈরি করে বলেন যে পিনাকি যদি অর্জুন হয় তাহলে খলিল হলো কৃষ্ণ। কুরুক্ষেত্রে কৃষ্ণ যেভাবে অর্জুনকে পরামর্শ দিয়ে বিজয়ী করে, খলিল তেমনই পিনাকিকে পরামর্শ দেয়। ফলে ডক্টর খলিল যখন ডক্টর ইউনূসের প্রচন্ড আস্থাভাজন হয়ে যান এবং জেনারেল কামরুলের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলেন, তখন আর্মির পক্ষ থেকে জেনারেল কামরুলকে AFD থেকে ট্রান্সফার করার জন্য চিঠি পাঠায় বা আবেদন করে, কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় তা নাকচ করে দেয়। এভাবে 3 বার তাদের নাকচ করা হয়। সেদিন যেদিন বিকেলে ইন্টারনেট ডাউন করা হলো, একটা গুজব ছড়ায় যে জেনারেল ওয়াকারকে সরানোর ব্যাপারে একটি আবেদন প্রধান উপদেষ্টার অফিস থেকে রাষ্ট্রপতির অফিসে পাঠানো হয়েছে। তথ্যমতে সেদিন জেনারেল ওয়াকার এমনকি তার স্টাফের কাছ থেকেও বিদায় নেন এবং জানান যে তাকে সরে যেতে হবে। কিন্তু জেনারেল ওয়াকারের সরে যাওয়ার ব্যাপারটি সিনিয়র অফিসারদের মধ্যে প্রচন্ড রিয়াকশন তৈরি করে এবং আর্মি তখন নড়াচড়া করে।
আর তখন ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়। জিয়া বলেন, সেই রাতে আমি রমনার পাশেই একটা ডিনারের দাওয়াতে ছিলাম একজন উচ্চ পদস্থ সরকারি বন্ধুর বাসায়। তিনি বলেন, কিছু টের পাচ্ছেন? রাস্তা বন্ধ। আমি আর্মির গাড়ি যেতে দেখলাম। তো আর্মির নড়াচড়া সরকারের মধ্যে প্রচন্ড ভয় তৈরি করে। বিদেশি দূতাবাসগুলোর রাষ্ট্রদূত বিষয়টার সাথে জড়িত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু এরই মধ্যে আর্মি সরকারের প্রতি পুরোপুরি শত্রুতার দিকে চলে গেছে। আর এই সময়ের ভেতর ওয়াকারুজ্জামান বিভিন্ন স্তরের কমান্ডারদের সাথে মিটিং করে, যার অনেক কিছু বিভিন্ন মিডিয়াতে এসেছে এবং আর্মিতে সরাসরি কু শব্দটা উচ্চারিত হয় বিভিন্ন জায়গা থেকে। এই রাতগুলোকেই কনক সারওয়ার সহ বিভিন্ন ইউটিউবাররা কু হতে পারে, সতর্ক থাকুন ইত্যাদি আলাপ তৈরি করেছেন। আপনারা গুজব বলে হেসে উড়াই দিয়েছেন, কিন্তু আসলে কিছু একটা হচ্ছিল। তো এই ঘটনাগুলোর ধারাবাহিকতায় 21 মে রাতে ক্যান্টনমেন্টে জেনারেল ওয়াকার সবাইকে নিয়ে বসেন। সেখানে তিনি স্পষ্টভাবে নির্বাচন ও করিডোর নিয়ে মতামত দিয়েছেন। জিয়া বলেন, এটা প্রকাশ্য কু না হলেও কুয়ের সমান লেভেলে চলে গেছে, কিন্তু সেই দিনটা ছিল বাংলাদেশ আর্মির সাথে সরকারের সম্পর্কের টার্নিং পয়েন্ট। জিয়া বলেন, জুলকারনাইন সায়ের বাংলাদেশ আর্মির ভেতরে কি হচ্ছে না হচ্ছে তা জানার জন্য সবচেয়ে অথেন্টিক সোর্স। সায়ের একটা স্ট্যাটাসে এ বিষয়ে সবকিছু জানালেও সারপ্রাইজিংলি তিনি ডিটেলস লেখেন নাই, অথচ ঘটনাটা তিনিও জানেন। জিয়া উল্লেখ করেন, বিভিন্ন দেশে সেনাবাহিনীর প্রধানকে সরানোর চেষ্টা করলে তাতে কি পরিণতি হয় তা নিয়ে। পাকিস্তান, মিশরের ঘটনা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সেসব দেশে সেনাপ্রধানকে হটাতে গিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা নিজেরাই ক্ষমতাচ্যুত হয়েছেন, এমনকি কারো কারো পরিণতি হয়েছে ভয়াবহ, চলে যেতে হয়েছে ওপারেও। তো বাংলাদেশেও ডক্টর ইউনূস একই কাজ করতে গেছেন। তিনি সফল হলে তো কথাই ছিল না, কিন্তু যেহেতু তার নিরাপত্তা উপদেষ্টা কাজটা ভালোভাবে করতে পারেন নাই, ফলে সরকার এখানে আর্মির কাছে হেরে গেছে। আর এই কারণেই ইউনূস তার কাছের লোকদের বলেছেন তার আর এই পদে থাকা উচিত হবে না। এদিকে প্রকাশ্য ক্ষমা চাইতে সার্জিসকে আইনি নোটিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিষয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এ নোটিশ দেন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্স করে 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় এ আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে। এ বিষয়ে আইনজীবী জসিমউদ্দিন গণমাধ্যমকে বলেন, ডাকযোগের পাশাপাশি সার্জিস আলমের হোয়াটসঅ্যাপ নাম্বারেও নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মোহাম্মদ ইশতাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার সেই রিট সরাসরি খারিজ করে দেয়। এই রায় ঘোষণার পর সার্জিস ভেরিফাই মেটা ফেসবুক আইডিতে 11:39 দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন, যেটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের এক স্তম্ভ বিচার বিভাগের বিষয়ে অসম্মান দেখিয়েছিলেন, যেটা মানহানিকর ও আদালত অবমাননা। ওই দিন বেলা 11:49 সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে সার্জিস আলম লিখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?